তুর্য ব্যস্ত হাতে নিজের পকেট থেকে মোবাইলটা বের করলো, দ্রুত কল লিস্ট থেকে কল করলো পৃথাকে। একটু সময় অতিবাহিত হতেই ওপাশ থেকে এক সুমিষ্ট নারী কণ্ঠ তাকে জানান দিচ্ছে নাম্বারটি ব্যস্ত আছে। তুর্যের কপালে ভাঁজ পড়ল, তার মুরগির বাচ্চার মতো বউটা আবার কার সাথে কথা বলছে? তাছাড়া কারোর সাথে কথা বললে তো ওয়েটিং বলবে, ব্যস্ত আছে তো বলবে কেটে দিলে বা ব্ল্যাক লিস্টে ফেললে। পৃথা তার কল কেটে দিয়েছে বলেও তো মনে হচ্ছে না। তবে কি মেয়েটা তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলেছে? তুর্যের সন্দেহ হলো, ছেলেটা তড়িঘড়ি করে আবার কল লাগালো পৃথার নাম্বারে। না, এবারও একই কথা বলছে। তুর্যের সন্দেহ গাঢ় হলো, সে নিজের মোবাইলে থাকা অন্য সিম দ্বারা কল করলো পৃথাকে। এবার কল ঢুকলো কোনো বাধা ছাড়াই। এর মানে পৃথা তার ওই নাম্বারটা ব্ল্যাক লিস্টেই ফেলেছে। ক্রোধ জাগলো তুর্যের, মস্তিষ্কটা ফুটে উঠল টকবগিয়ে। কত বড় সাহস এই নারীর, তার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলে! তুর্যের ক্রোধের মধ্যেই কলটা ধরল পৃথা, সাথে সাথেই বাজখাই কণ্ঠে চেঁচিয়ে উঠল তুর্য, হুঙ্কার দিয়ে বলল, এই বেয়াদব মেয়ে, আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলার সাহস তোমায় কে দিয়েছে? তুর্যের বাজখাই কণ্ঠে কেঁপে উঠল পৃথা, তবু দমে গেল না মেয়েটা। ঢোক গিলে বলল, এতে আবার সাহসের কি আছে? আমার মোবাইল, আমার হাত, আমার ইচ্ছে, যাকে খুশি ব্ল্যাক লিস্টে ফেলবো, আপনার কি? তুর্য আরও তেতে গেল, দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ব্ল্যাক লিস্টে ফেলে তুমি আবার কথা বলছো? তোমার জিহ্বা টেনে ছিঁড়ে নেবো বেয়াদব মেয়ে। ব্যাস, সাথে সাথে তুর্যের ভিতর থেকে তার আরেকটা সত্তা যেন তার থেকেও দ্বিগুণ ক্ষেপে গেল। তাকে শাসিয়ে বলল, তোকে কে সাহস দিয়েছে আর বউয়ের জিহ্বা টেনে ছিঁড়ে নেওয়ার? আয়, তোরটা ছিঁড়ে আগে। নিজের সাথে নিজের যুদ্ধে চুপসে গেল তুর্য। এই মেয়েটার নিকট আসলে তার কেমন সব গুলিয়ে যায়। একটু শান্তি মতো রাগও দেখাতে পারে না। মস্তিষ্ক পৃথার উপর কথিত হলেও হৃদয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, শান্তি শান্তি, মুরগির বাচ্চার মতো বউ তোর। তোর উপরে এতটা রাগ দেখানো তোর প্রকৃতি বিরুদ্ধ। হৃদয়টা সর্বদাই বেইমানি করে তুর্যের সাথে। অবস্থান তার বুকের মধ্যে, অথচ সমর্থন বউয়ের প্রতি। এই জীবনে তুর্যের ক্রোধের শিকার কত লোকিত হলো, এবং তার আশেপাশের পরিবেশে রকচটা বদমেজাজি হিসেবেও পরিচিত ছিল ছেলেটা। কিন্তু আজ আজ মাত্র একটা মেয়ের সম্মুখে সে অসহায়। এও কি বিশ্বাসযোগ্য? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য, ক্রোধ কমিয়ে শুধালো, কলেজে আসুনি কেন? হঠাৎ তুর্যের কণ্ঠ নরম হতে দেখে অবাক হলো পৃথা। এইমাত্র না লোকটার হুঙ্কার ছাড়লো, এর মধ্যেই আবার ভেজা বিড়াল সেজে গেল। পৃথা অবাক কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি না এই মাত্র বাঘের মতো গর্জন ছাড়ছিলেন, হঠাৎ বিড়ালের মতো মিউ মিউ কেন করছেন? তুর্য অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, পুরুষ মানুষ বাইরে যতই বাঘ থাকুক, বউয়ের সম্মুখে আসলে সে বিড়ালি হয়ে যায়। মানে? তুর্য এড়িয়ে যেতে চাইল পৃথার প্রশ্ন। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে সে বলল, ওসব বাদ দাও, এখন বলো আজ কলেজে কেন আসুনি? তুর্যের নরম কণ্ঠের অপ্রেক্ষিতে পৃথাও আর ক্রোধ দেখালো না, নরম কণ্ঠেই বলল, বাবা যেতে দেয়নি। তুর্য দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, তা দিবে কেন? তোমার রাজাকার বাপের আবার আমার সুখ সহ্য হয় না। কথাটা শেষ করেই বুকে হাত দিল তুর্য। আহ, এখন শান্তি লাগছে। বউকে কিছু বলতে পারবে না তাতে কি হয়েছে, বউয়ের বাপ ভাইদের তো বলতে পারবে। পৃথা কিছু বলার আগেই তুর্য আবার বুকে হাত দিয়ে বলল, তার সাথে আবার জুটেছে তোমার আলবদর আর আল শামস ভাই দুইটা। পৃথা ফুঁসে উঠল। এই লোক যখন তখন তার বাবা ভাইদের অপমান করা শুরু করে দেয়, ব্রিটিশ লোক একটা। পৃথা কিছুটা ঝাঁঝালো কণ্ঠেই বলল, একদম আজে বাজে কথা বলবেন না। আমার বাপ ভাইরা না রাজাকার, আলবদর, আল শামস কোনোটাই নয়, বরং আপনি ব্রিটিশ। 1947 সালে আমাদের দেশ থেকে পালানো ব্রিটিশদের ফিরে যাওয়া বাচ্চা আপনি। তুর্য যেন আকাশ থেকে মাত্রই টুপ করে পড়ল, অবাক হওয়ার ভান ধরে বলল, ছেচে মুরগির বাচ্চা, আমার মতো একটা নিরীহ হাঁসের বাচ্চাকে তুমি এভাবে বলতে পারলে? এসব কথা বলার আগে তোমার বুকটা একটুও কাঁপলো না? পৃথা এই লোকের অভিনয় দেখে আর আশ্চর্য না হয়ে পারল না। মিনিটে মিনিটে ভোল বদলায় এই আত্মাগুল্য। পৃথা কপাল টান টান করল, কাট কাট কণ্ঠে বলল, না কাঁপেনি। আমার বাপ ভাইকে রাজাকার, আলবদর, আল শামস বলতে আপনার যেমন বুক কাঁপেনি, তেমনি আমারও আপনাকে ব্রিটিশ বলতেও একটু বুক কাঁপেনি। তুর্যের চোখদয় ছোট ছোট হলো, থমথমে কণ্ঠে বলল, বাপ ভাই মিলে ভালোই তো আমার বিরোধিতা করতে শিখেছ। যাক,
ব্যাপার না, আমিও দেখি এরা আর কি করতে পারে। দিন শেষেও রাজাকারদের আমার মতো মুক্তির সেনাদের হাতেই পরাস্ত হতে হবে, দেখে নিও। পৃথা অবাক হলো, অবাক কণ্ঠেই বলল, আপনি মুক্তি সেনা? আপনি তো ঘষাটি বেগমের বংশধর, যাকে সুখে থাকতে ভূতে কিলাই। নিজের স্বাধীন দেশকে পরাধীন করতে উঠে পড়ে লাগেন আপনারা। তুর্য চিন্তায় পড়ল। খুব একটা ভুল বলেনি পৃথা। সেদিন বিয়ের আসরে বউ তার ছিল এবং স্বাধীনতাও ছিল, কিন্তু সে কি করলো? সেদিন বিয়ের আসরে বউকে ত্যাগ করে পরাধীনতার শিকলে আবদ্ধ করে চলে গেল দূর দেশে। আর এখন সেই শিকল কেটে আবার বউকে স্বাধীন করার কত প্রচেষ্টাই না চালাচ্ছে। তুর্য ভাবুক ভঙ্গিতেই বলল, এই প্রথম তুমি একটা সত্যি কথা বললে। পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আমি সব সময় সত্যিই বলি। তা না হয় বুঝলাম, এখন একটা কাজ করো তো, তাড়াতাড়ি আমার বাসায় চলে এসো। তুর্যের কথায় ভাঁজ পড়ল পৃথার কপালে। ভ্রু কুচকে শুধাল। আপনার বাসায় আমি কেন যাব? তুর্য ভাবলেশীন নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, দেখবো তোমায়, দেখতে ইচ্ছে করছে ভীষণ, চলে এসো তাড়াতাড়ি। পৃথা ভরকালো কিছুটা। কেমন ভাবে তাকে অধিকার নিয়ে বাসায় যাওয়ার কথা বলছে পুরুষটা? সে কি তুর্যের বিয়ে করা বউ নাকি যে বললেই যেতে হবে? তাছাড়া পুরুষ মানুষকে লাই দিলেই লাই পেয়ে যায়, মাথায় উঠে নাচতে শুরু করে, যেমন এই পুরুষ শুরু করেছে। দুদিন একটু কথা বলেছে, তাও ভালোভাবে না, তাতেই এখন অধিকার বোধ নিয়ে বাসায় যেতে বলেছে। পৃথা কপালে ভাঁজ ফেলল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি বললে যেতে হবে আমাকে, যাব না আমি আপনার বাসায়। তুর্য চোখ মুখ কুঁচকে ফেলল। সে ঠিক জানতো এই নারী তার আদেশকে সরাসরি না দ্বারা প্রতিহত করবে। এছাড়া তো আর কাজ নেই কোনো। তাই তো মনের ভেতর আগে থেকেই সকল হুমকি ধামকি সাজিয়ে রেখেছে তুর্য। ছেলেটা হুমকির স্বরে পৃথাকে বলল, তুমি আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় চলে আসবো, কোনটা? থামলো তুর্য, আবার বলল, আমি তোমার বাসায় আসলে কিন্তু তোমার বাপ ভাইকে ধরে ধরে বলবো তুমি এখানে আমাকে আসতে বলেছ। আমি কিছুতে আসতে চাইছিলাম না, কিন্তু তোমার নাকি আমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, তাই জোর করে এনেছো। পৃথা বোকা বটে গেল। এইসব কথা সে কখন বলল? ছেলেটা বানিয়ে বানিয়ে কেমন মিথ্যে বলছে। পৃথা চোখ বড় বড় করে বলল, আমি সব কথা কখন বললাম? মিথ্যেবাদী লোক একটা। সে তুমি জানো আর আমি জানি, আর তো কেউ জানে না। পৃথা তেতে গেল, কটমট করে বলল, বাবা তাহলে ঠিকই বলেছে, কিন্তু আপনি আমাকে মিথ্যা বলে ঘুরিয়েছেন। তুর্য ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল। তোমার বাবা আমাকে নিয়ে আবার কি বলেছে? পৃথা অতটা ভাবল না, সরল মনে জবাব দিল, বাবা বলেছেন তিনি আপনাকে চিনেন না, অথচ আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমার বাবা আপনাকে ভালোভাবে চিনে। তুর্যের কপালের ভাঁজ হালকা হলো। সে তো আগে থেকেই জানতো এ কথা। ওই প্রথম যেদিন শ্বশুরের সাথে তার সাক্ষাৎ হলো, সেদিনে তো সে বলেছিল। রাজাকারা ভালো মানুষ চেনে না। এই আর নতুন কি? তুর্য পৃথার কথা ততটা পাত্তা দিল না। মেয়েটাকে আবার হুমকি দিয়ে বলল, আমার বাসায় আসবে নাকি আমি তোমার বাসায় আসবো? গাড়িতে আছে আমি, গাড়িটা আমার বাসার সম্মুখে না থামিয়ে সোজা তোমার বাসার সম্মুখে থামাবো বলে দিলাম। পৃথা ভয় পেয়ে গেল। এই আতপাগল লোক যদি একবার তার বাড়িতে চলে আসে, তাহলে তো বাড়িতে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপর যদি আবার ওইসব বানিয়ে বানিয়ে মিথ্যা বলে, তবে তো আজ মরতেই হবে নির্ঘাত। পৃথা তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে বলল, আমি আসছি, এক্ষুনি আসছি। তুর্য বাঁকা হাসলো, হাত ঘড়ির পানে একবার তাকিয়ে বলল, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করছি তোমার। কথাটা বলে কল কাটলো তুর্য। পৃথা পড়ল মহা চিন্তায়। ভয়ে তো বলে দিল সে যাবে, কিন্তু তুর্যের বাসায় যেতেও কেমন ভয় ভয় লাগছে। অত বড় ফ্ল্যাটে মাত্র দুইজন পুরুষের বসবাস, সেখানে একা একটা মেয়ে যাবে। যদি ওরা খারাপ কিছু করার চেষ্টা করে পৃথার সাথে, যদিও মেয়েটার মনে হচ্ছে না তুর্য এমন কিছু করতে পারে, তবুও ওই অতি আধুনিক সভ্যতায় বিশ্বাস করতে কি আছে? দীর্ঘদিনের অতি পরিচিত মানুষগুলো হুট করে নিজের রূপ বদলে নিতে দুবার ভাবে না। সেখানে তুর্য তো অপরিচিত এক পুরুষ, আবার না গিয়েও উপায় নেই কোনো। ছেলেটা একবার এ বাড়িতে চলে আসলে বিপদ বাড়বে বই কমবে না। মনের মধ্যে একরাশ চিন্তা নিয়ে উঠে দাঁড়ালো পৃথা। কলেজ ব্যাগের মধ্যে থেকে মরিচ গুলানো রাখা একটা স্প্রের বোতল রাখলো তার কাঁধ ব্যাগে। নিজের নিরাপত্তার জন্য ব্যাগে সর্বদা এই মরিচ গুলানো স্প্রে রাখে পৃথা। আজও সে বোতল নিয়ে নিল নিজের নিরাপত্তার জন্যই।
যদি তুর্য বা আরুষ তার সাথে অপ্রত্যাশিত কিছু করার চেষ্টা করে তবে সেও এর প্রয়োগ করবে। মনের মধ্যে আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের কক্ষ থেকে বেরিয়ে এলো মেয়েটা। বসার কক্ষে এসে সে আবারও মুখে মুখে হলো বাবার। সেই যে লোকটা এখানে বসেছে আর ওঠেনি। পৃথাকে দেখেই ভ্রু কুচকালেন পলাশ শিকদার। থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, আবার কোথায় যাচ্ছ? পৃথা অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, এই তো সামনের বিল্ডিংয়ে আমার এক নতুন বান্ধবী ওই বিল্ডিংয়ে বাসা ভাড়া নিয়েছে। কলেজে গেলাম না, ঘরে একা বসে বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম ওর বাসা থেকে একটু ঘুরে আসি। পলাশ শিকদার মেয়েকে সন্দেহ করলেন না, উল্টো তিনি চাইছিলেন মেয়ে এই মুহূর্তে ঘরের বাইরে যাক। আবার বাইরে গেলে যদি তুর্যের সাথে দেখা হয়ে যায় সেই ভয়ে কলেজে যেতে দেয়নি। তবে সামনের বিল্ডিংয়ে যেতে তো বাধা নেই, সেখানে তুর্য আসবে কোথা থেকে? প্রথমে একবার ভাবলেন মেয়েকে এমনিই যেতে দিবে, কিন্তু পরক্ষণে কি ভেবে আবার সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন লোকটা। পৃথাকে উদ্দেশ্য করে বললেন, চলো আমি দিয়ে আসছি তোমাকে। পৃথা চমকালো, ভয়ে ডানা বাঁধলো তার হৃদয়ে। বাবা তাকে দিয়ে আসতে যাবে? কোনোভাবে যদি পলাশ শিকদার একবার টের পেয়ে যায় পৃথা মিথ্যে বলছে, সে কোনো বান্ধবীর বাড়িতে নয় বরং এক অপরিচিত পুরুষের ফ্ল্যাটে যাচ্ছে, তখন কি হবে? পৃথার গলা শুকিয়ে এলো। মেয়েটা আটকাতে চাইল নিজের বাবাকে, জোরপূর্বক হেসে বলল, তোমার যেতে হবে না বাবা, এই তো সামনের বিল্ডিংটাই যাব আমি। তুমি আবার শুধু শুধু কষ্ট করতে যাবে কেন? পলাশ শিকদার তাকালেন মেয়ের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে এসো, নয়তো যেতে হবে না তোমাকে। পৃথা পড়ল মহাবিপাকে। না গিয়েও তো উপায় নেই, তাহলে তুর্য এখানে চলে আসবে। আর বাবাকেও যদি এখন বলে সে যাবে না তবে নিশ্চয়ই তার বাবা সন্দেহ করবে। বান্ধবীর বাড়িতে বাবার দিয়ে আসা নিয়ে আসা তো আর অস্বাভাবিক কিছু নয়। সেখানে বাবা যাবে না, বাবা যাবে শুনেই যাব না বলাটা মোটেও বাঞ্ছনীয় নয়। অজ্ঞতা পৃথাকে তার বাবার প্রস্তাবে রাজি হতে হলো। মনের মধ্যে একরাশ ভয় নিয়ে চলল সে বাবার সাথে। নিজেদের বাসার পরে 3টা বিল্ডিং রেখে 4র্থ বিল্ডিং এর সম্মুখে এসে থামলো পৃথা। ঢোক গিলে পলাশ শিকদারকে বলল, চলে এসেছি বাবা, এই বিল্ডিংয়েই, এই আমার বান্ধবীর বাসায়। পলাশ শিকদার মেয়ের কথায় সত্যতা পেলেন। এই বিল্ডিংটা তো তাদের বাসার কাছেই, ধরতে গেলে সামনেই। তিনি আর ঘাটালেন না বিষয়টা নিয়ে। বিল্ডিং এর সম্মুখে দাঁড়িয়ে মেয়েকে বললেন, তুমি ভিতরে যাও, তাহলে আমি আসছি এখন। পৃথা এক প্রকার নিঃশ্বাস আটকে বাবাকে প্রশ্ন করল, তুমি ভেতরে যাবে না বাবা? না। পলাশ শিকদারের এক অক্ষরে উত্তর। পৃথা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যাক তার বাবা অন্তত এখানে এসে একটা কাজের কাজ করলো। পলাশ শিকদার একবার বিল্ডিং এর ভেতরে গেলেই তো পৃথা ধরা পড়ে যেত বাজে ভাবে। আর তারপর সোজা উপরে। পৃথার ঠোঁট টেনে একটু হাসলো, নম্রভাবে বলল, আচ্ছা আমি ভেতরে যাচ্ছি। পৃথা বাক্যের সমাপ্তি ঘটিয়ে দ্রুত ঢুকে গেল বিল্ডিং এর ভিতরে। পলাশ শিকদারও আর দাঁড়ালেন না, দ্রুত পায়ে চলে এলেন নিজ বাড়িতে। বসার কক্ষে ঢুকতে দেখা পেলেন পিয়াস আর পিয়াল বসে রয়েছে সোফার উপরে। তাদের সাথে সুফিয়া বেগমও রয়েছে। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। বাবাকে আসতে দেখেই পিয়াস উঠে দাঁড়ালো, চিন্তার কণ্ঠে শুধালো, হুট করে কল করে আসতে বললে কেন? কোনো সমস্যা হয়েছে কি? পিয়াসের কথা শেষ হতে না হতেই পিয়াল বলল, ওই তুর্য চৌধুরী আবার কোনো সমস্যা করেছে নাকি বাবা? পলাশ শিকদার এবার সূক্ষ্ম দৃষ্টিতে তাকালেন স্ত্রী সন্তানদের পানে, অতঃপর থমথমে কণ্ঠে বললেন, আমার পিতা আবার বিয়ে দেব। পলাশ শিকদারের কণ্ঠে তোলা প্রতিটি ধ্বনি যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। পিয়াস গোল গোল চোখ করে তাকালো বাবার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি? পলাশ শিকদার পরপর আবারও একটা বিস্ফোরণ ঘটালেন বসার কক্ষে। সোফার উপরে বসতে বসতে বললেন, আজ সন্ধ্যায় ছেলেপক্ষ দেখতে আসবে পিতাকে। সব ঠিকঠাক থাকলে কাল আকাদ। সুফিয়া বেগম, পিয়াস, পিয়ালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে পলাশ শিকদার এসব? পৃথার আবার বিয়ে দেবে? পিয়াস হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়ল। বাবাকে এতদিন সে বেশ বিচক্ষণ মানব বলেই জানত, কিন্তু আজ সে এই কেমন সিদ্ধান্ত নিয়েছে? পিয়াস হতবাক স্বরে বলল, এসব কি বলছো বাবা? পৃথার আবার বিয়ে? আর আজই পাত্রপক্ষ দেখতে আসবে? মাথা খারাপ হয়ে গেছে তোমার? পলাশ শিকদার তাকালেন ছেলের পানে, গম্ভীর কণ্ঠে বললেন, আমার মাথা ঠিকই আছে পিয়াস, এছাড়া আমার উপর নেই কোনো। তুর্য চৌধুরী ইতিমধ্যে পিতার সম্মুখে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে সে সব কিছু বলে দেয় তখন কি হবে ভেবেছো?
বাবার সব কথাগুলো মন দিয়ে শুনল পিয়াস এবং পিয়াল। কেন যেন সে পলাশ শিকদারের সিদ্ধান্তের সাথে একমত হতে পারছে না তারা। অতীতে তার পিতামাতার একটা ভুলের কারণে পৃথার জীবনটা আজ এই মোড়ে এসে দাঁড়িয়েছে। মাত্র 10 বছর বয়স ছিল মেয়েটার। কোনো বাবা সেই বয়সে কিভাবে একটা মেয়ের বিয়ে ঠিক করে, তাও 20 বছরের এক যুবকের সাথে? সে তো তুর্য বিয়ে না মেনে চলে গিয়েছিল বলে পৃথা বেঁচে গিয়েছিল। আর তুর্য যদি তখন বিয়েটা মেনে নিত, তখন কি হতো পৃথার? 10 বছর বয়সে একটা মানুষের না আসে শারীরিক পরিপক্কতা আর না আসে মানসিক পরিপক্কতা, সেখানে তাদের বোন এমন এক বৈবাহিক সম্পর্কে কিভাবে টেনে নিয়ে যেত সারা জীবন? বাবা মায়ের এমন কর্মে মাঝে মাঝে রাগ হয় পিয়াস এবং পিয়ালের, শুধুমাত্র তাদের সম্মান করে বিধায় মানুষ দুটোর মুখের উপর বলতে পারে না কিছু। আর তাছাড়া তারা এই 7 বছরে নিজের বাবা মায়ের কৃতকর্মের জন্য অনুতপ্ততা দেখেছে। যারা নিজেরাই অনুতপ্ত হয়ে গুমড়ে গুমড়ে মরে প্রতিনিয়ত, তাদের আর কি বলা যায়? কিন্তু এখন আবার কি শুরু করেছে পলাশ শিকদার? বহুদিন আগে নিজেদের কর্মকে ধূলিসাৎ করার জন্য আবার একই খেলায় মেতে উঠতে চাইছে। পিয়াল কিছুটা ক্ষেপে গেল বাবার উপর। সদ্য 21 বছরে পদার্পণ করা যুবক পিয়াল, বয়সের ভারে শরীরের রক্ত টকবকে তার। পিয়াল কিছুটা ক্ষিপ্ত কণ্ঠে বাবার উদ্দেশ্যে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার বাবা? কিসের বিয়ে? একবার বিয়ে বিয়ে খেলায় মেতে আমার বোনটার জীবন নষ্ট করেছো, এখন আবার কি চাইছো তুমি? তাছাড়া তালাক? এইটুকু বলতেই হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল পিয়াল। বয়সের ভারে সে বেশ বুদ্ধিমান এবং বিচক্ষণ বটে, তাছাড়া বাবা মা ভক্তও বেশ। পিয়াস বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, বাবা, পৃথার বিয়ে দেওয়া ছাড়া কি আর ওকে তুর্যের সাথে বাঁচানোর কোনো উপায় নেই? ওকে তো আমরা অন্য কোথাও পাঠিয়ে দিতে পারি। পলাশ শিকদারের থমথমে মুখশ্রী, গম্ভীর কণ্ঠে তিনি বললেন, তোমরা কি মনে হয় ওকে কোথাও পাঠিয়ে দিলে সব সমাধান হয়ে যাবে? তুর্য পৃথিবীর আর খোঁজ করবে না? ছেলেটা যদি ঢাকা থেকে রাজশাহী চলে আসতে পারে পিতার খোঁজে, তো অন্য কোথাও কি যেতে পারে? মনে রাখো, লোহা লোহা কাটে, তেমনি পিতাকে একবার বিয়েটা দিয়ে দিলে তুর্য আর কিছুই করতে পারবে না। সুফিয়া বেগম এতক্ষণ বসে বসে শুনছিলেন স্বামী সন্তানদের কথা। তার ভীষণ বলতে ইচ্ছে হচ্ছিল, তাহলে পিঠাকে ওর কাছে দিয়ে দাও। সূর্য যখন ওকে ফিরে নিতে চাচ্ছে, মেয়েটাকে খুঁজতে খুঁজতে এতটা দূরে চলে এসেছে, তখন আমাদেরও উচিত ওদের এক করে দেওয়া। হাজার হলেও মা তো, কোনো মাই চায় না তার মেয়ের সংসার ভাঙুক। মনে মনে একথা বললেও সাহস করে স্বামীকে বলতে পারলেন না কিছুই, কারণ মেয়ের জীবনের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ী তিনি। বহুদিন আগে নিজের বান্ধবীর সাথে সম্পর্কটা গাঢ় করার জন্য বান্ধবীর ছেলের সাথে নিজের মেয়ের বিয়ের আবদারটা সুফিয়া বেগমই করেছিলেন। তপ্ত নিঃশ্বাস ফেললেন মহিলা, একটু সাহস জুগিয়ে স্বামীকে বললেন, ওদের তো তালাক হয়নি এখনো, এর মধ্যে মেয়েকে অন্যটা বিয়ে দেওয়ার কথা ভাবাটাও কি অন্যায় নয়? পলাশ শিকদার তাকালেন স্ত্রীর পানে, থমথমে কণ্ঠে বললেন, অন্যায়? কিসের অন্যায়? অন্যায় তো করেছিল ওই তুর্য। আমার মেয়েকে বিয়ের আসরে ফেলে গিয়ে বিয়ের দিনই সে নিজের স্ত্রীকে ত্যাগ করেছিল। 7-7টা বছর আমার মেয়েটা কোনো খোঁজ খবর রাখেনি, একটা বারের জন্য জানতে চায়নি আমার মেয়েটা বেঁচে আছে কিনা মরে গেছে। এতগুলো বছর পরে আজ এসেছে আমার মেয়েকে বউ বলে দাবি করতে, বউকে নিতে। আমি সেই ছেলের হাতে আমার মেয়েকে কখনোই তুলে দেব না, যে ছেলে আমার মেয়েকে বিয়ের আসরেই ত্যাগ করেছিল। আমি মানলাম ভুলটা আমাদের ছিল। 20 বছর এক তরচা পুরুষের সাথে 10 বছর এক কন্যার বিয়ে দেওয়া ছিল আমাদের চরম ভুল। তাই বলে ও আমার মেয়েকে ফেলে যাবে? আমার মেয়েটাকে কোনো দোষ করেনি, এমনি কি তখন ভালোভাবে বিয়েটা মানলেও বুঝতে শেখেনি। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আমার মেয়েটাকে কত কিনা সহ্য করতে হয়েছে, এলাকা পর্যন্ত ছাড়তে হয়েছে আমাদের। তারপরে সবটা মেনে নিয়েছিলাম। পিতার জীবনে অতীতের কিছু সামনে আনিনি ওর, কিন্তু এখন তুর্য এসে কোথা থেকে উঠলো, আবার বউ বলে দাবি করছে আমার মেয়েকে। এতদিন কোথায় ছিল সে? কই আমার মেয়ে? খারাপ সময় তো তাকে দেখেনি, মেয়ের পাশে থাকে। যাক, ধরে নিলাম বিয়ের দিন ঘটনা রেগে চলে গিয়েছিল, নিজের পাশে একজন নাবালিকাকে মেয়ে মানতে পারেনি। কিন্তু তারপর কেন ওই 7টা বছর পর আমার মেয়ের খোঁজ খবর নিল না? অন্তত একটা কল করে মাপ চাইতে পারতো সবার থেকে, একবার বলতে পারতো বিয়েটা মেনে নিয়েছে। তাহলে তো আমার মেয়েটাকে সমাজের চোখে ছোট হতে হতো না, সমাজের পরিবারের বাজে মন্তব্য করার সুযোগ পেত না।
পলাশ শিকদারের প্রতিটি কথা সত্যি। এরপরে আর কিছু বলার থাকে না কারোরই। তবুও পিয়াস বলল, তাই বলে তালাকহীন একটা মেয়েকে তুমি অন্যথা বিয়ে দিতে পারো না বাবা। এমনি ওদের বিশেষ রেজিস্ট্রি হয়নি, তখন পিতার বয়স ছিল মাত্র 10 বছর। এত অল্প বয়সে বিয়ে আইনে বহির্ভূত। সুফিয়া বেগম ইতস্তত করলেন, আমতা আমতা করে বললেন, তবুও তালাকের একটা ব্যাপার আছে। শহীদ মুফতাবিক তো বিয়ে হয়েছিল ওদের। পলাশ শিকদার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তা আমি বুঝে নেব, তালাক দিয়ে আমি বিয়ে দেব আমার মেয়েকে। তবে পাত্রপক্ষ আজ সন্ধ্যায় পৃথাকে দেখতে আসবে, তা জেনে রাখো। পৃথা দাঁড়িয়ে আছে তুর্যের ফ্ল্যাটের দরজার সম্মুখে। ভিতরে ঢুকবে নাকি ঢুকবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে মেয়েটা। পৃথার দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই খুলে গেল দরজাটা। মেয়েটা প্রথমে ভরকে গেলেও পরক্ষণে সামনে নিল নিজেকে। চোখ তুলে সম্মুখ পানে তাকিয়ে দেখলো তুর্য হাসি মুখে দাঁড়িয়ে আছে। পৃথা আমতা আমতা শুরু করলো, তবে সে কিছু বলার আগেই তুর্য বলল, এত দেরি করলে কেন? সে কখন থেকে তোমার অপেক্ষা করছে? পৃথা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেললে বলল, আপনার সাথে কথা বলার বড় জোর 15 মিনিটের মধ্যে আমি এসেছি। এটা দেরি? তুর্য মৃদু হাসলো, অতঃপর বলল, তোমার অপেক্ষার কাটানোর প্রতিটা মুহূর্ত যে কতটা ব্যথাদায়ক তা যদি তুমি একটাবার বুঝতে, তবে আর আমাকে কোনো প্রশ্ন করতে না। কথা রীতিতে গিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল ছেলেটা। দরজা থেকে সরে গিয়ে আবার বলল, এসো, ভিতরে এসো। পৃথা ভিতরে গেল। কাঁধ ব্যাগটা বসার কক্ষের সোফায় রাখতে তাকে তাড়া দিল তুর্য। ছটফটে কণ্ঠে বলল, বসবি পরে, আগে রান্না করে চলো। পৃথা ভ্রু কুচকালো, সন্ধিহান কণ্ঠে বলল, রান্নাঘরে কেন যাব? আমি কিন্তু রান্না একদম পারি না। আপনি যদি আমাকে এখানে রান্না করার উদ্দেশ্যে নিয়ে আসেন, তবে বলে রাখি আপনি ভুল স্থানে ভুল কার্যক্রম চালাতে চাইছেন। পৃথার কথায় তুর্য শরীর দুলিয়ে হাসলো। রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তোমাকে রান্না করতে হবে না, আমি রান্না করব, তুমি চেয়ে চেয়ে শুধু দেখবে। এসো তাড়াতাড়ি। পৃথা অবাক হলো, অবাক সুরেই প্রশ্ন করলো, আপনি রান্না করতেও জানেন? পারি তো, ইংল্যান্ডে যখন ছিলাম তখন তো একা একা রান্না করেই খেয়েছে। পৃথা হাসলো তৎক্ষণাৎ, মুখে হাত দিয়ে বলল, আপনি ইংল্যান্ডে থাকতেন? তবে আপনাকে ব্রিটিশদের বংশধর বলে তো ভুল করিনি। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু হেসে বলল, তুমি কখনো ভুল করনি, যা ভুল ছিল আমার ছিল, আর তার শাস্তিও ভোগ করছি ভীষণ বাজেভাবে। পৃথার ওষ্ঠের হাসি উবে গেল। নরম দৃষ্টিতে সে তাকালো তুর্যের পানে, কোমল কণ্ঠে শুধালো, কি ভুল করেছিলেন আপনি?